স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। আমি অনামিকা ম্যাডাম তোমাদের সঙ্গে আরআরবি এনটিপিসির আরও একটা সিরিজ নিয়ে চলে এসেছি। এই সিরিজে আমি আবারও তোমাদের সঙ্গে 5টা অঙ্ক আলোচনা করব। এক্ষেত্রে আমি প্রথমে তোমাদের বলেছি যে এই সিরিজে আমি বিভিন্ন রকম চ্যাপ্টার থেকে অঙ্ক তুলে দেব এবং আরআরবির পরীক্ষা, আরআরবি গ্রুপ ডির পরীক্ষা, আরআরসির পরীক্ষায় যে ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছে এবং আসতে পারে বা যে ধরনের প্রশ্নগুলো আমাদের রেডি করা উচিত তার উপর বেস করে কিন্তু এখানে আমি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো সাধারণত রেলের পরীক্ষায় যে যে চ্যাপ্টারগুলোর দিকে আমাদের বেশি নজর দিতে হবে, প্রথমেই হচ্ছে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। নিশ্চয়ই তোমরা জানো যে ট্রেনের সঙ্গে সময় এবং দূরত্ব এই বিষয়টা কিন্তু ভীষণভাবে রিলেটেড। তার সঙ্গে কি আমাদের পড়তে হবে যে টাইম অ্যান্ড ওয়ার্ক এবং তার সঙ্গে আরও যে যে চ্যাপ্টারগুলো বিভিন্ন ধরনের অ্যালজেব্রার যে ইকুয়েশনের যে চ্যাপ্টারগুলো, আমাদের মেনসুরেশনের বেশ কিছু চ্যাপ্টার, তার সাথে তোমাদের অ্যারিথমেটিকের বিভিন্ন রকমের যে প্রশ্ন, যেটা যেমন ধরো রেশিও, প্রপোর্শন, তারপরে তোমাদের এলসিএম, জিসিডি, এই ধরনের রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদেরকে আমি সলভ করাবো। নোট স্টাডির পক্ষ থেকে আমরা তোমাদের জন্য বেশ কিছু সাজেশন তৈরি করেছি, ম্যাথমেটিক্সের জন্য, রিজনিংয়ের জন্য আমরা তৈরি করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই সেই দিকে কিন্তু নজর দেবে এবং আমাদের এই সিরিজটাকে ইউটিউবে তোমরা ফলো করলে পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় আমরা কেমন ধরনের প্রশ্নের সম্মুখীন হব এবং সেই প্রশ্নগুলো কতগুলো প্রশ্ন হতে পারে যেগুলো সোজা হতে পারে, কতগুলো প্রশ্ন আছে যেগুলো তোমার একটুখানি কঠিন হয়তো হবে, ঠিক আছে, এবং কঠিন বা লেন্দি প্রশ্নগুলোকে কিভাবে শর্টকাট ট্রিকের মাধ্যমে আমরা করব সেগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে এবং আমরা সকলে মিলে বিভিন্ন রকম যে প্রশ্নগুলোকে আলোচনা করব। আলোচনা করার মাধ্যমে শুধু যেমন একদিকে আমরা পদ্ধতি শিখবো, আমি তোমাদেরকে অনেকবারই বলেছি যে আমরা কিন্তু অঙ্ক কখনোই মুখস্থ করব না, আমরা অঙ্কের পদ্ধতিগুলোকে ফলো করব এবং অঙ্কের পদ্ধতিগুলোকে আমরা নিজেদের মধ্যে অ্যাবজর্ব করব। যদি আমরা ম্যাথমেটিক্সের পদ্ধতিগুলোকে যদি আমরা অ্যাবজর্ব করতে পারি তাহলেই কিন্তু আমরা অনেক বেশি ভালো কিন্তু রেজাল্ট করতে পারবো। আর এক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সেই বিষয়ভিত্তিক পড়াশোনার মতো পড়লে কিন্তু হবে না। এখানে আমাদের কিন্তু সময় অত্যন্ত কম থাকে এবং তার মধ্যে কিন্তু আরআরবি এনটিপিসির ক্ষেত্রে জিকে প্রশ্ন আমাদের সলভ করতে হবে, আর একদিকে আমাদের জিআইয়ের কোশ্চেন সলভ করতে হবে এবং তার সাথে কিন্তু ম্যাথমেটিক্সের কিন্তু একটা হিউজ পরিমাণে অঙ্ক কিন্তু আরআরবিতে এসে থাকে, সেগুলোও কিন্তু সলভ করতে হবে। সাধারণত তোমরা এনটিপিসির পরীক্ষা তোমরা CBT 1 এবং CBT 2 উভয় ক্ষেত্রেই তোমাদের সিলেবাসটা কিন্তু প্রায় একই, ঠিক আছে। CBT 2 এর ক্ষেত্রেও তোমাদের যে ধরনের অঙ্কের জন্য প্রিপারেশন নেওয়া প্রয়োজন, CBT 1 এর জন্য সেই ধরনের প্রিপারেশন নেওয়া প্রয়োজন। আমরা যে সিরিজটা তৈরি করেছি এটা কিন্তু শুধুমাত্র প্রিলিমস বা CBT 1 এর জন্যই নয়, এটা কিন্তু CBT 2 এর জন্য একইভাবেই কার্যকরী। সুতরাং এই সিরিজটাকে কিন্তু তোমরা ভালোভাবে পর্যালোচনা করবে, ভালোভাবে অবজার্ভ করবে। এখানে আমরা চেষ্টা করেছি দুই রকমভাবে অঙ্কগুলোকে তৈরি করার, ইংলিশ ফরম্যাটও দিয়েছি, বেঙ্গলি ফরম্যাটও দিয়েছি। বেঙ্গলি ফরম্যাট দেওয়ার একটাই কারণ এখন কিন্তু রেলের কোশ্চেন কিন্তু বেঙ্গলি ফরম্যাটে আসে। তো অনেক ক্ষেত্রে কি হয় যে আমাদের কিন্তু প্রশ্নটা সাধু ভাষায় থাকতে পারে, ঠিক আছে, যে কারণের জন্য ইংলিশ ফরম্যাটটাও কিন্তু আমাদের পাশাপাশি পড়া প্রয়োজন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমরা সাধু ভাষার বাংলাটা হয়তো বুঝতে পারলাম না, কিন্তু আমরা ইংলিশের যে কোশ্চেনটা সেটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টটা কী সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো তোমরা রেলের প্রস্তুতি আশা করি শুরু করে দিয়েছো। জিকে, জিআইয়ের যেমন প্রস্তুতি রাখবে, সব থেকে বেশি প্রস্তুতি কিন্তু অঙ্কের জন্য প্রয়োজন। অন্তত যদি ম্যাথমেটিক্সের 80% মার্কস যদি তোমরা আরআরবিতে তুলতে পারো তাহলে কিন্তু আশা করা যায় যে CBT 1 কিন্তু অবশ্যই তোমরা কোয়ালিফাই করবে, ঠিক আছে। এবং CBT 2 এর জন্য কিন্তু তোমাদের ভীষণ পরিমাণে কিন্তু অঙ্কের জন্য প্র্যাকটিস রাখতে হবে। সাধারণত CBT 1 এ একটু সোজা ধরনের প্রশ্ন থাকবে, কিন্তু CBT 2 তে কিন্তু একটু হার্ড ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকে।
তো আমি তোমাদের সব ধরনের প্রশ্নই আলোচনা করব, কারণ সব ধরনের প্রশ্নের সঙ্গেই তোমাদের সম্মুখীন হতে হবে। এরকম না যে সব প্রশ্নই আমাদের হার্ড কোশ্চেন আসবে বা সব প্রশ্নই আমাদের মানে সহজ আসবে, ঠিক আছে? কোশ্চেন কিন্তু আমাদের মিলিয়ে মিশিয়ে থাকে, তো সেইভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। তো চলো আমরা আমাদের সিরিজটাকে শুরু করি। হচ্ছে অলরেডি একটা সিরিজ তোমাদের জন্য করা হয়েছে, ফের আর একটা সিরিজ তোমাদের জন্য করা হয়েছে। তো দেখো এখানটায় বুঝতেই পারছো যে আরআরবি এনটিপিসি সাজেশান, অর্থাৎ সাজেশান কথার মানেটা নিশ্চয়ই তোমরা জানো যে আমরা যেটা পড়ছি, যে জিনিসটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, সেখানে কি কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু আমি মিসেলিনিয়াস টাইপ কোশ্চেন রেখেছি এই সাজেশানগুলোতে, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার থেকেই কিন্তু একটা দুটো করে কোশ্চেন আমরা রেখেছি, এবং প্রথম দিকে আমরা ইজি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তারপরে আমরা কি করব, তারপরে আমরা আস্তে আস্তে হার্ড কোশ্চেনের দিকে যাব, ঠিক আছে? প্রথমে যদি আমরা হার্ড কোশ্চেন দিয়ে শুরু করি তাহলে আমাদের কিন্তু শিক্ষাটা সম্পূর্ণ হবে না, তাই প্রথমে আমরা ইজি থেকে শুরু করে আমরা হার্ডের দিকে যাব। তো আর তার সঙ্গে আমি তোমাদের বিভিন্ন শর্টকাট ট্রিক্স শেখাবো, যে শর্টকাট ট্রিক্সগুলো তোমরা অ্যাপ্লাই করে তোমরা অতি অনায়াসে অনেক কম সময়ের মধ্যে, যে অঙ্কটা হয়তো দেখা যাচ্ছে তোমাদের 5 মিনিট লেগে যেত, সেইটা যাতে তোমরা অন্তত 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে করতে পারো, সেই রকম কিন্তু আমরা বিভিন্ন রকমের ফর্মুলা প্রডিউস করব, এবং তার সঙ্গে বিভিন্ন রকম শর্টকাট পদ্ধতি এবং অপশান টেস্টের মাধ্যমে কি করে তাড়াতাড়ি অ্যান্সার বের করতে হয়, এই ধরনের বিভিন্ন কিন্তু সাজেশান আমাদের নোট স্টাডির পক্ষ থেকে কিন্তু দেয়া হবে। তো তোমরা ভালোভাবে হচ্ছে সিরিজগুলোকে ফলো করবে। তো চলো আমরা আমাদের রিকোয়ার্ড অঙ্কে চলে যাই। এখানে আমাদের কি বলেছে দেখো, এই ধরনের অঙ্কগুলো আমরা শুধুমাত্র যে আরআরবিতে পেয়ে থাকি এমনটা নয়, আমরা বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পেয়ে থাকি, ঠিক আছে? তো এখানে কি বলেছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 7, মাতার বয়স হচ্ছে পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি, তাহলে পিতা ও মাতার গড় বয়স কত? তো এখানটায় আমি ইংলিশ ভার্সানটাও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। আরআরবির ক্ষেত্রে এইভাবেই কোশ্চেনটা আসে, ঠিক আছে? তো এখানে কি বলেছে যে দ্য সাম অফ দ্য এজেস অফ ফাদার অ্যান্ড দ্য সন ইজ 60, ইফ দ্য মাদার্স এজ ইজ 20 years more than the son's age, then what is the average age of parents? ঠিক আছে, অর্থাৎ বাবা মায়ের যে বয়স সেটা বের করতে, মানে বাবা মার যে গড় বয়স সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো এই সমস্ত অঙ্ক যখনই তোমরা করবে তোমরা কিন্তু একটু শর্ট করে লিখে নেওয়ার চেষ্টা করবে। যেমন ধরো এফ ফর ফাদার আমরা লিখে নিলাম, তার সঙ্গে আমরা কি দেব, যে সান মানে কি এস, তো এখানে এটার ভ্যালু কত বলে দিয়েছে আমার 60, ঠিক আছে? এরপরে আমাকে কি বলেছে যে মাতার বয়স হচ্ছে পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি, তাহলে এম ফর হচ্ছে মাদার, ঠিক আছে? এই মাদার বয়স কার থেকে বেশি, এই যে সান তার থেকে 20 বছর বেশি, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে যে প্যারেন্টসের গড় এজটা কত বা অ্যাভারেজ এজটা কত। তো এখানে যদি আমরা নর্মাল ক্যালকুলেশন করতে যাই তাহলে তো হচ্ছে, তো আমি তোমাদের একটা তাড়াতাড়ি ক্যালকুলেশন কীভাবে করা যায় সেটা দেখো। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে f + m/2 বের করতে হবে। আমরা জানি যে অ্যাভারেজ কোনো দুটো জিনিসের অ্যাভারেজ বের করা মানে কি, সেই দুটো জিনিসের সাম বের করব, সেটাকে 2 দিয়ে ভাগ করব। তো বাবা আর মায়ের গড় বয়স যদি আমাকে বের করতে হয় তাহলে কি করতে হবে, বাবা এবং মা দুজনের বয়সটা আমার লাগবে, এবং তারকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি সেইটা পেয়ে যাব। এর জন্য কিন্তু আমার আলাদা আলাদা করে বাবার বয়স মার বয়স না বের করলেও চলবে, শুধুমাত্র এই দুটো রিলেশনের উপর বেস করে, ঠিক আছে? তো আমি এবার কি করব দেখো, যে f + m, এবার দেখো আমার রয়েছে কি f ফের ভ্যালু আমি জানি না, m এর ভ্যালুটার জায়গায় আমি কি বসাবো, দেখো s + 20টা বসিয়ে দিতে পারি, অর্থাৎ s + 20 আমি বসিয়ে দিলাম। এইবার আমার বাকি পোর্শনটা আমি একই রেখে দিলাম। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে f + s এর ভ্যালুটা কিন্তু আমার অলরেডি বলে দিয়েছে, তাই নয় কি? এই f + s এর ভ্যালু আমার এখানে কত বলে দিয়েছে, 60 বলে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে এই 60-র সঙ্গে এই 20 আমি অ্যাড করে দিলাম। এইবার এটার ফলে আমার কি দাঁড়ালো, এটার ভ্যালুটা আমার দাঁড়ালো 80/2 অর্থাৎ 40।
তো দেখো এই যে 80/2 = 40, এখানে কিন্তু বাবা বা মা এদের দুজনের কিন্তু আলাদা আলাদা বয়স আমার বের করার কোনো প্রয়োজনই পড়লো না। কেন পড়লো না? এই যে আমাকে যে রিলেশানটা দিয়ে দিয়েছে, এই রিলেশানটার উপর বেস করে কিন্তু আমি এইটা কিন্তু অতি অনায়াসে বের করে ফেললাম। তো 40, এখানে আমার অপশান নাম্বার ডিটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, অপশান নাম্বার ডিটা আমার অ্যান্সার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বিভিন্নভাবে আসে। আমি আগেই বললাম যে এটা হচ্ছে একটা সাজেস্টিভ সিরিজ চলছে, যেখানে আমরা দেখাবো কি যে কেমন ধরনের প্রশ্ন আমাদের আসে। ঠিক আছে, এখানে আমরা যেমন একাধারে তোমাদেরকে বিভিন্ন পরীক্ষায় এসছে সেই ধরনের প্রশ্নগুলো আলোচনা করা হবে, আবার অন্যদিকে কিন্তু আমরা নিজেরাও বেশ কিছু সাজেস্টিভ কোশ্চেন তোমাদের জন্য তৈরি করব এবং বা একটা কোশ্চেন বাঞ্চ মতো তৈরি করব, যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যে কীরকম ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা পরীক্ষার হলে হয়ে থাকব। ঠিক আছে, তো আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই যে f+m/2 এর থেকে কিভাবে আমরা এই মাত্র এই দুটো আমার গিভেন রিলেশনের থেকে কিভাবে আমি এই বাবা বা মায়ের বয়সটা আলাদা আলাদা না বের করেও কিভাবে আমি জাস্ট কয়েকটা ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারলাম তাদের অ্যাভারেজটা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো নেক্সট আমাদের যে কোশ্চেনটা আছে সেখানে আছে কি যে এর মূলধন বি এর মূলধনের থেকে 1.5 গুণ, কিছুদিন পরে 5,000 টাকা লাভ হলে বি এর লাভের টাকা কত? এখানটা ইংলিশ ফরম্যাটটাও আমি একবার তোমাদের বলে দিচ্ছি। দ্য প্রিন্সিপাল অফ এ ইজ 1.5 times of the principal of the B. After a few days the profit is 5,000 rupees, then B gets, অর্থাৎ যদি এর মূলধনটাকে আমরা প্রিন্সিপাল বলে থাকি, ঠিক আছে, তো এ যে ব্যক্তি, এ একজন ব্যক্তি এবং বি একজন ব্যক্তি, এর যা টাকা পয়সা আছে বি এর যে টাকা পয়সা আছে তার থেকে এর হচ্ছে মূলধনটা বেশি আছে। ঠিক আছে, মানে তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? দেখো এখানে বলেছে প্রিন্সিপাল, তাই তো, তাহলে পি এ লিখে দিলাম। পি এ ইজ ইকুয়াল টু কত? 1.5 ইন্টু বি, অর্থাৎ পি এর মূলধনটা বি এর মূলধনের কত গুণ? 1.5 গুণ। দেখো কোশ্চেনে কিন্তু অলরেডি বলে দিয়েছে। এইবার আমাকে কি করতে হবে? যদি আমাকে এই বি এর প্রফিট পার্সেন্টেজ বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এদের দুজনার রেশিওটা বের করে নিতে হবে। ঠিক আছে, এবার রেশিও যে যত টাকা ইনভেস্ট করবে সে নিশ্চয়ই ততটাই বেশি লাভ পাবে, তাই নয় কি? এরকম তো না যে আমি বেশি টাকা দিলাম বা আমি বেশি খাটছি অথচ লাভ আমি কম পাবো, এটা কখনো হয় না, তাহলে তো কেউ বিজনেস করতে যাবেই না। ঠিক আছে, তো এই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু সেটাই, যেহেতু আমাকে আগে বের করে নিতে হবে কি যে এদের রেশিওটা কত। দেখো পি অফ এ নিচে দিলাম আর পি অফ বি দিলাম, রেশিও বের করতে হবে, তাহলে 1.5 এখানে থেকে গেল। তো দেখো এখান থেকে আমি দশমিকটাকে তাড়াবো, সেই কারণের জন্য আমি কি করলাম? নিচে একটা 10 নিয়ে আসলাম, তাই তো। দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে আমাদের সেটাই হচ্ছে সেই ততোধিক শূন্য আমাদের দশমিকের অপোজিট সাইডে বসাতে হয়। তো দেখো এবার আমি কি করছি? 5 দিয়ে করছি, তো 3/2 অর্থাৎ 3:2 হচ্ছে এদের রেশিওটা বেরিয়ে গেল। তাহলে পি হচ্ছে যদি 3 ভাগ টাকা দেয়, বি দিয়েছে হচ্ছে 2 ভাগ টাকা। ঠিক আছে, তো এখানে আমাকে বলেছে বি কত টাকা পাবে। তাহলে বি কত টাকা পাবে এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? যে ওই বি এর অনুপাতের পরিমাণটা বের করে নিতে হবে। তো দেখো বি এর পরিমাণ তো এইটা 2, আর এই টোটাল অংশটা কত? 3 আর 2 5। নিশ্চয়ই তোমরা প্রপোর্শন এবং রেশিওতে আমি তোমাদের শিখিয়েছি যে কীভাবে হচ্ছে রেশিও প্রপোর্শন থেকে প্রফিট পার্সেন্টেজ বের করতে হয়। তো দেখো এবার আমার মোট টোটাল প্রফিটের টাকাটা আমার ছিল কত? 5,000 টাকা। এইবার দেখো তাহলে 5,000 টাকা ছিল, তাহলে এখান থেকে আমার আসলো কত? কাটাকুটি করে 1,000 টাকা, তাহলে 2,000 টাকা পাচ্ছে হচ্ছে কে? বি। ঠিক আছে, এখান থেকে আমাকে এটাও বলে দিতে পারতো যে এ কত টাকা পাবে, তাহলে এ নিশ্চয়ই 3,000 টাকা পাবে, তাই তো। যদি আমাদের বলতো যে দুজনে কত কত টাকা পাবে তাহলে 3,000 2,000 এরকমভাবে বলতাম। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের আরআরবির পরীক্ষায় কিন্তু এসে থাকে, এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এনটিপিসির জন্য কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই,
মোটামুটি তোমরা ধরে নিতে পারো 2025 সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়া শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও। CBT 1-এর জন্য সব থেকে বেশি প্রস্তুতিটা CBT 1-এর জন্য রাখো, এবং CBT 1 শেষ হতে না হতেই কিন্তু মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু CBT 2 পরীক্ষা স্বাভাবিক চলে আসে। প্রচুর নিয়োগ হতে চলেছে রেলে, সেই কারণের জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করো এবং অবশ্যই আমাদের সাথে এই সিরিজটাকে কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। তো এখানে আমি 2000 টাকা, এখানে আমার অপশান এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। যদি আমাদের এর প্রফিট বের করতে বলতো তাহলে আমরা এটা করে নিতাম। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের রেশিওটা বের করে নিতে হবে। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, ওই রেশিওর থেকে যেটা প্রফিট আমাদের টোটালটা দেওয়া থাকবে তার উপর বেস করে আমার যার যেটা চাইবে বা দুজনেরটাই যদি চায় তাহলে আমাদের এইভাবে বের করতে হবে। তো চলো আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট আমাদের যে অঙ্কটা আমি রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে যে দেখো, এই সমস্ত ধরনের এই টাইপেরই অঙ্ক কিন্তু রেলের পরীক্ষায় আসে, ঠিক আছে। আমি তোমাদের সেই প্রতিটা চ্যাপ্টার থেকেই কিন্তু একটা দুটো করে অঙ্ক রাখার চেষ্টা করেছি, যেগুলো সাধারণত আমাদের সিলেবাসে আছে। আরআরবি সিলেবাস রিলেটেড কোশ্চেনে কিন্তু তোমাদের করানো হচ্ছে। তোমাদের কিন্তু IAS IPS লেভেলেরও কোশ্চেন এখানে আমি রাখিনি, বা ইউপিএসসি লেভেলের কোশ্চেন কিন্তু রাখিনি, বা BCS ক্যাডার সেই লেভেলেরও কিন্তু রাখিনি। এখানে কিন্তু আমি সম্পূর্ণই রেলের সিলেবাসটার উপর বেস করেই কিন্তু ম্যাথগুলো রেখেছি, এবং পরবর্তী তোমাদের GI-এর যে সেটটা করাবো সেটাও কিন্তু একদমই রেল রিলেটেড কোশ্চেনই থাকবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই সিলেবাসটাকে, তোমাদের যদি লক্ষ্য আরআরবি NTPC হয়ে থাকে তাহলে কিন্তু এই সিরিজটাকে তোমরা ভালোভাবে ফলো করো। তো হচ্ছে যত দিন যাবে আমরা আরও নতুন সহজ থেকে কঠিনের দিকে অঙ্ক নিয়ে যেতে থাকবো, যাতে তোমাদের কোনো অঙ্কই না আটকায় এবং তোমরা যাতে পরীক্ষায় ভালোভাবে প্রতিটা অঙ্কেরই সঠিক উত্তর দিতে পারো, সেটাই আমাদের কাম্য থাকবে। তো চলো এবার আমাদের যে নেক্সট যে অঙ্কটা বলেছে সেই অঙ্কে আমাদের কি চেয়েছে, যে অনুপের মাইনে বরুণের থেকে 30% বেশি, তাহলে বরুণের মাইনে অনুপের থেকে শতকরা কত কম। এখানটায় দেখো, the salary of Anup is 30% more than Varun, then find the percentage of the salary of Varun less than Anup salary। এখানে কি বলেছে, যে অনুপ যে টাকাটা পাচ্ছে সেই টাকাটা কার থেকে বেশি, 30% বরুণের থেকে বেশি। তাহলে আমাকে আবার এটা কিন্তু উল্টো দিক দিয়েও চিন্তা করতে বলেছে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক এই অঙ্কটা করার শেষে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাকে প্রথমে ধরে নিতে হবে যে বরুণ, যে ঠিক আছে, এই যে বরুণ, ঠিক আছে, এর স্যালারিটা কত। এর স্যালারিটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 100, তাহলে এর থেকে তো অনুপ 30% মাইনে বেশি পায়, তাই নয় কি। তাহলে কি করব, অনুপ যেটা সেটা কত হবে, নিশ্চয়ই 130 হবে। তো এইবার আমাকে চেয়েছে উল্টোটা, তাই না, যে তাহলে বরুণের মাইনে অনুপের থেকে কত কম। তাহলে দেখো অনুপের মাইনেটা কত, অনুপের মাইনে হচ্ছে 130, তাহলে 130-এর উপর বেস করে এবার আমাকে পার্সেন্টেজটা বের করতে হবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, টোটাল যে কম সেই কমের পরিমাণটা কত, 30 কম, ঠিক আছে। 130 মাইনাস 100 অর্থাৎ 30 কম, কার উপর বেস করে, এই 130 অর্থাৎ অনুপের মাইনের উপর বেস করে, ঠিক আছে। এবং তার সঙ্গে আমাকে কি চেয়েছে, আমাকে পার্সেন্টেজ চেয়েছে, তাই তো, সেই জন্য আমি কি করলাম, 100 দিয়ে গুণ করলাম। এইবার আমি কি করব, এটা হচ্ছে 30/130 × 100। এইবার আমি কাটাকুটি করব এবং দেখব যে আমার অ্যান্সারটা কি আসে। তো ফার্স্টেই আমি করে নিলাম, তো আমার এখানে আসলো 300/13। দেখো এই পর্যন্ত আমি রেখে দিতে পারতাম, কিন্তু আমার তো হচ্ছে অঙ্কটা এর মধ্যেই সীমাবদ্ধ নেই, তাই না, আমাকে একটা পয়েন্টে পার্সেন্টেজ আকারে নিয়ে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এবার কি করব, যে আমি এটাকে দশমিকে কনভার্ট করে নেব, ঠিক আছে। তাহলে 13/300, তাহলে আমার কত হচ্ছে এখানে, 13 দুগুণে 26, আর এদিকে হচ্ছে 4 40, 3 13 39, তারপরে আমার হচ্ছে আবার ফের এক যায় না, 0, দেখো এখানেও যাচ্ছে না, তাহলে আবার 0 এনে 7 13 91, 7 13 91। এইবার দেখো আসলো 10-এর থেকে 1 গেলে
9 আবার 0, দেখো আমাদের মোটামুটি 23.07 পর্যন্ত নিয়ারলি 8%টা আমি বলতেই পারি, তাই তো? তো এখানে কিন্তু আমার অপশান নাম্বার সিতে কিন্তু রয়েছে 23.07%। তো এক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক তোমাদের আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এইভাবে তো অবশ্যই তোমরা করবে, ঠিক আছে? সাধারণত সব ক্ষেত্রে তো আমার 30 বলে দেবে না, বা সব ক্ষেত্রে আমাকে 20, 15 এরকম বলে দেবে না, এক একটা জায়গায় এক রকম বলে দেবে। যদি কোনো জায়গায় ধরো বলে দেয় যে 25% বেশি, তাহলে কিন্তু অবশ্যই জানবে যে তার অ্যান্সার 20% কম হবে, বা এই রকম ধরনের কিন্তু থাকে সাধারণত। এইটা কিন্তু মানে বলা যায় যে এর মাইনে যদি ওর থেকে 20% বেশি হয়, তাহলে ওর মাইনে এর থেকে কত কম। তো সেক্ষেত্রে কিন্তু যদি 25 থাকে, তাহলে দেখা যায় যদি 20 থাকে তো 25 অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে? তো বা 25-এর ক্ষেত্রে হয়তো 20 অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে? যে চিনির দাম 25% বেড়েছে, তাহলে কত শতাংশ চিনির ব্যবহার কম করলে ব্যাপারটা স্বাভাবিক থাকবে, তো সেক্ষেত্রে 20% এইটা কিন্তু থাকে। এটা তোমরা মুখস্থও রাখতে পারো, বা এই যে মেথডটা বললাম যে যেটা আমাকে বলে দেবে তার উপর বেস করে আমাকে আর একটা বের করে নিতে হবে। এবার যেটা আমাকে দেবে সেইটাকে আমি নিজে রাখবো, ঠিক আছে? আর যতটুকু পরিমাণ বেড়েছে বা কমেছে সেইটা উপরে থাকবে, এবং সেটাকে 100 দিয়ে গুণ করলে কিন্তু মানে বেশি যে পার্সেন্টেজটা সেটা পেয়ে যাব, বা কম পার্সেন্টেজটা পেয়ে যাব। তো চলো আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাই। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এইখানে আমি তোমাদের একটা মিক্সচারের অঙ্ক রেখেছি, ঠিক আছে? এই অঙ্কগুলো রেলের পরীক্ষার জন্য তো অবশ্যই ভীষণ ভীষণ প্রয়োজন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়াও কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো এই মিশ্রণের অঙ্ক বিভিন্ন রকম হয়, আমি তোমাদের আজকে একটা টাইপ নিয়ে আলোচনা করছি, আর পরবর্তী সিরিজগুলোতে আমি আরও বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে কি বলেছে যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 12:5। তাহলে ওই মিশ্রণে যদি 8 লিটার জল মিশিয়ে ফেলা হয়, তাহলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে? 4:3 হবে। তাহলে টোটাল যে মিশ্রণের দুধের পরিমাণটা কত হবে, মানে কত ছিল আর কি, ঠিক আছে? তো একটা পাত্রে জল আর দুধ আমরা ভালো করে জানি যে পুরো খাঁটি দুধ তো পাওয়া যায় না, তো দুধের মধ্যে জল অবশ্যই মেশানো থাকে। তো প্রথম দিকে কতটা মেশানো ছিল? 12:5 অনুপাতে মেশানো ছিল। তারপরে হঠাৎ করে আরও 8 লিটার জল অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার তাহলে কি হচ্ছে, দুধ আর জলের অনুপাতটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটার পরিমাণটাও বলে দিয়েছে, ঠিক আছে? সেই চেঞ্জটার পরিমাণটাও আমাকে বলে দিয়েছে কত হচ্ছে 4:3। তাহলে এবার আমাকে বলতে হবে যে মিশ্রণের দুধের পরিমাণটা কত ছিল। তো এখানটা ইংলিশ ফরম্যাটটাও তোমরা পড়ে দেখে নিতে পারো যে ইন এ মিক্সচার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 12:5। If 8 liter water will be mixed, then the ratio of milk and water will be 4:3. What is the quantity of the milk in this mixture? ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমরা বিভিন্ন রকমভাবে কিন্তু অঙ্কগুলোকে কিন্তু দুটো ফরম্যাটেই কিন্তু করার চেষ্টা করবে। রেলের পরীক্ষায় কিন্তু বাংলাতেও প্রশ্ন আসে এবং ইংরাজিতেও প্রশ্ন আসে, সুতরাং তোমরা কিন্তু তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য আমরা 2 রকম সেটই তৈরি করেছি, ঠিক আছে? 2 রকমভাবেই তোমাদের জন্য অঙ্ক রাখার চেষ্টা করেছি, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো চলো এইবার প্রথমে তো ছিল আমার 12:5, ঠিক আছে? তাহলে মিল্কটাকে এম দিয়ে ডিনোট করছি আর জলটাকে ওয়াটার দিয়ে ডিনোট করছি। তোমরা কিন্তু অঙ্ক করার সময় কিন্তু এই রকমভাবেই লিখে নেবে, ঠিক আছে? না এইভাবে যদি তোমরা লিখে নাও, তোমাদের যদি রাফ পেজগুলোতে যদি এইভাবে ইউজ করে নাও, তাহলে কিন্তু অঙ্কটা করা অনেক বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু মনে মনে মাথায় এরকম করে চিন্তা করলে কিন্তু কখনোই কিন্তু অঙ্কটা হবে না, অর্থাৎ মাথার সাথে সাথে হাতটাকেও কিন্তু একটু কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো মিল্ক ইজ টু ওয়াটার এত। এইবার দেখো আমাকে তো একটা অনুপাত থেকে আর একটা অনুপাতে কনভার্ট করে করাটা বলেই দিয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি করব, যে ধরে নেব যে মিল্ক রয়েছে আমার 12K পরিমাণ, ঠিক আছে? আর ওয়াটার রয়েছে আমার 5K পরিমাণ, ঠিক আছে? এই যে কেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট, যেটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে?
কেটা কখনোই 0 হবে না, ঠিক আছে, নট ইকুয়াল টু 0, কেটা এক ধরনের কনস্ট্যান্ট। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এটাই একটা মেথড। এইবার কি করতে হবে, যে আমাকে বলেছে যে 8 লিটার দুধ, 8 লিটার জল মেশানো হয়েছে। তাহলে প্রথমে দুধ ছিল কত, 12K পরিমাণ, আর জল ছিল হচ্ছে 5K পরিমাণ। এইবার এখানে 8 লিটার জল মেশানো হয়েছে। সেই জল মেশানোর জন্য আমার যে রেশিওটা গিয়ে দাঁড়িয়েছে কত, 4:3-তে। যেটা আগে 12:5 ছিল, সেটা আমার দাঁড়িয়েছে কোথায়, 4:3-তে। ঠিক আছে, এইবার এখান থেকে যদি আমরা কে এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা দুধের পরিমাণটাও পেয়ে যাব। তাহলে 4×5 20K প্লাস 4×8 32। ঠিক আছে, এইবার এখান থেকে দেখো 16K, কেটাকে যদি আমি একটা দিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, কারণ 32। এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পেলাম কত, 2। দেখো 16 দুগুণি 32, 2। এখানে কিন্তু আমার অঙ্কটা শেষ না। এবার আমাকে বলেছে কি, যে এই মিক্সারে মিল্ক কত ছিল। দেখো মিল্ক তো ছিল 12K, তাই না? এখানে কে এর ভ্যালুটা আমি কত পেয়ে গেছি, 2। তাহলে নিশ্চয়ই দুধের পরিমাণ কত হবে, নিশ্চয়ই 24। ঠিক আছে, এইটা 24, যেহেতু লিটারে রয়েছে, এখানে দেখো বলেছে একবার যে 8 লিটার আছে। ঠিক আছে, সুতরাং এখানটায় হবে কত, 24 লিটার। ঠিক আছে, 24 লিটার আমার অপশান এতে আমার অ্যান্সার আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু, এই ধরনের মিক্সারের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ফরম্যাটটাই তোমরা ফলো করবে। এই ফরম্যাটটা ফলো করলে কিন্তু অতি অনায়াসে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। মিক্সারের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আরও অনেক রকম ফরম্যাট আছে এবং আরও অনেক ধরনের অঙ্ক আছে। ঠিক আছে, সেই সমস্তগুলো কিন্তু তোমাদের এই সিরিজে আলোচনা করা হবে এবং সেই আলোচনা করার ভিত্তিতে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন সময় আমাদের কোন অঙ্কের জন্য কি করার দরকার। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে তোমাদের জন্য একটা লাস্ট যে কোশ্চেনটা আমি রেখেছি, সেইটা কিন্তু তোমার হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর আমি রেখেছি। ঠিক আছে, এইখানটায় সাধারণত রেলের পরীক্ষায় আমাদের ট্রেন দিয়ে অঙ্ক থাকবে। ঠিক আছে, কিন্তু সবসময় যে ট্রেন দিয়ে নাও থাকতে পারে, এটা মালগাড়ি দিয়েও থাকতে পারে, এটা বাস দিয়ে থাকতে পারে। ঠিক আছে, বা ট্যাক্সি দিয়ে থাকতে পারে, বিভিন্ন রকম দিয়েই কিন্তু থাকতে পারে। কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কিন্তু রেলের পরীক্ষায় থাকবেই থাকবে, এখানে কিন্তু কোনো ভুল নেই। প্রতিটা তোমাদের যে শিফটেই পরীক্ষা পড়ুক না কেন, প্রতিটা শিফটে কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কিন্তু অবশ্যই থাকবে। তোমরা যদি রেলের পরীক্ষাতে আগে বসে থাকো, তাহলেও নিশ্চয়ই খেয়াল করে দেখবে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কিন্তু অবশ্যই 1টা থেকে 2টো কিন্তু থাকে। আর রেলের জন্য কিন্তু অঙ্ক কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কারণ 60%ই কিন্তু অঙ্ক থাকে এবং 40% মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে জিকে জিআইটা থাকে। ঠিক আছে, সুতরাং অঙ্কের দিকে কিন্তু কোনো রকম কোনো অবহেলা কিন্তু করা যাবে না। তোমরা নোট স্টাডির এই পুরো আরআরবি সিরিজটাকে ফলো করো, তাহলে কিন্তু আশা করি অন্তত অঙ্ক কেমন ধরনের আসে, কিভাবে তাড়াতাড়ি অঙ্ক দ্রুততার সাথে সলভ করতে হয়, সেটা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তো চলো, এখানে আমাকে কি বলেছে, যে বাসের গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার হয়, সেই বাস 600 কিলোমিটার যেতে কত সময় নেয়। দেখো অঙ্কটা কিন্তু অত্যন্ত সোজা, শুধুমাত্র একটাই কাজ আমার করতে হবে, যে এই যে ভেলোসিটিটাকে আমার এই ভেলোসিটিটার উপর, ভেলোসিটির সঙ্গে ডিস্ট্যান্সের যে রিলেশানটা, সেটা কিন্তু আমার জানলেই কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে আগেও বলেছি, এখন আবারও বলছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটাই সূত্র আছে, সেটা হচ্ছে v=d/2। ভি ফর হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, এটাকে আমরা আর একটা কি নামে রাখতে পারি, সেটা হচ্ছে স্পিড। ঠিক আছে, ভেলোসিটি বা স্পিড, অনেক অঙ্কে ভেলোসিটি লেখা থাকবে, অনেক ক্ষেত্রে কিন্তু স্পিড লেখা থাকবে। ঠিক আছে, আর একটা কি আছে, ডিস্ট্যান্স। ডি ফর হচ্ছে ডিস্ট্যান্স। ঠিক আছে, ডি ফর হচ্ছে ডিস্ট্যান্স, আর টি ফর হচ্ছে টাইম। ঠিক আছে, টি ফর হচ্ছে টাইম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ভেলোসিটি v=d/t। এই সূত্রটা মনে রাখলেই তোমরা এই রিলেটেড তোমাদের হচ্ছে গতিবেগ বের করতে দিক, তোমাদের সময় বের করতে দিক, তোমাদের দূরত্ব বের করতে দিক, তোমাদের যাই বের করতে দিক না কেন, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কেবলমাত্র এই একটা সূত্রের উপর বেস করে কিন্তু তোমরা যে কোনো অঙ্কই কিন্তু এই রিলেটেড কিন্তু সলভ করতে পারবে। আর শুধুমাত্র এই সূত্রটা শুধুমাত্র যে এই অঙ্কগুলোর জন্যই নয়, বিভিন্ন অঙ্কে যখন আমরা
দেখা যাচ্ছে বড় লেন্দি অঙ্কগুলো করতে যাব, তখনও কিন্তু দেখা যাবে এই সূত্রের কিন্তু আমাদের ভীষণ 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 পরিমাণে কিন্তু প্রয়োগ আছে। তো এখানে কি বলেছে আমার 25 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এক্ষেত্রে ভি এর ভ্যালুটা আমার কত 25 কিমি পার আওয়ার। ঠিক আছে, আমরা জানি যে ভেলোসিটি কিমি পার আওয়ার, এখানে কিলোমিটার বলেছে তাহলে কিমি পার আওয়ার, এখানে ডিস্ট্যান্সটা বলে দিয়েছে, অর্থাৎ ডি এর ভ্যালুটা কিন্তু বলে দিয়েছে। ডি এর ভ্যালু হচ্ছে আমার 600 কিলোমিটার। এরপরে আমার আছে কত, আমাকে বের করতে দিয়েছে টি, অর্থাৎ টি এর ভ্যালুটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে এই যে সূত্রটা ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি, এখানে আমি বসিয়ে নিলেই আমার বেরিয়ে যাবে। তাহলে 25 ইজ ইকুয়াল টু 600 বাই টি। ঠিক আছে, তো এখান থেকে এবার আমি তাহলে কী করব, আমি জাস্ট টি এর ভ্যালুটা যেহেতু বের করব, তো টি এর ভ্যালুটা আমার বের করতে গেলে এখানে কি করতে হবে 600 বাই 25, তাই তো। এবার আমি জাস্ট কাটাকুটি করে নেব, 5 5 25 আর 5 12 60, একদিকে হচ্ছে 5 24 হচ্ছে 120, তাহলে 24 ঘন্টা, তাই তো। অর্থাৎ যে বাসের গতিবেগ 25 কিলোমিটার পার আওয়ার হবে, সেই বাস যদি 600 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে, সেই 600 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতে তার পুরোপুরি 24 ঘন্টা বা একদিন সময় লাগবে। এখানে দেখো অপশান নাম্বার ডিতে এইটা রয়েছে, অপশান নাম্বার ডিতে আমার অ্যান্সারটা রয়েছে যে 24 ঘন্টা। তো তোমরা কিন্তু অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু ফলো করবে। তোমাদের আজকে আমি 5টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম, 5 প্রকারের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। পরবর্তী সিরিজেও তোমাদের কিন্তু 5 প্রকারের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, যাতে তোমাদের এই বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে যায়। আমি এখন তোমাদের সোজা অঙ্কগুলো করানোর চেষ্টা করছি, এরপরে যত সিরিজ এগোবে তোমাদের আরও বেশি মানে সহজ থেকে আমি কঠিনের দিকে যাব, যাতে তোমাদের একদিকে যেমন সিবিটি 1-এর প্রস্তুতিটাও যেমন চলবে, অন্যদিকে কিন্তু সিবিটি 2-এর জন্যও কিন্তু আমাদের প্রস্তুতি রাখতে হবে। এরকম কিন্তু নয় যে সিবিটি 1 এই বছর হলো তো সিবিটি 2 আর 2 বছর পরে হবে, সেটা কিন্তু নয়। দুটোর প্রস্তুতি কিন্তু আমাদের একসাথেই শুরু করতে হবে, এবং রেলের জন্য কিন্তু আমাদের নিজেদেরকে একদম ভালোভাবে প্রিপারেশন রাখতে হবে, কারণ রেলের পরীক্ষায় কিন্তু অঙ্কের পরিমাণটাই কিন্তু সবথেকে বেশি আসে। যে অঙ্কতে বাজিমাত করতে পারবে সে কিন্তু রেলের চাকরি অবশ্যই পাবে। সুতরাং আজকে যে অঙ্কগুলো তোমাদের করালাম সেগুলো তোমরা ভালো করে দেখো, বারবার করে হচ্ছে এই আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে দেখো এবং ভালো করে পড়াশোনা করো, রেলের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। অল দ্য বেস্ট অফ লাক ফর ইয়োর নেক্সট এনটিপিসি এক্সামিনেশন।